কেপ ভার্দের রূপকথা থামিয়ে শেষ 16ই আর্জেন্টিনা। জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। জ্বালানি তেলের মজুদ বাড়াচ্ছে সরকার। ঢাবি নিয়ে মন্তব্যে ফুয়াদের বিরুদ্ধে 100 কোটি টাকার আইনি নোটিশ। বাইসাইকেল কাণ্ডে দলীয় পদ হারালেন সেই জামায়াত নেতা। বিশ্ব শান্তির কামনায় যশোরে চলছে 3 দিনের তারক ব্রহ্ম নামযজ্ঞ। মমতার তৃণমূল কার্যালয় বিদ্রোহীদের দখলে, নতুন সভাপতি ঘোষণা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দেকে 3-2 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময় 1-1 সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে জয় তুলে নেয় লিওনেল মেসির দল। প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ডেরয় দুয়ার্তে সমতা ফেরান কেপ ভার্দের হয়ে। অতিরিক্ত সময়ে লিসান্দ্রো মার্তিনেজ গোল করে আবার এগিয়ে দিলেও সিডনি লোপেজ কাব্রাল দুর্দান্ত এক শটে ম্যাচ 2-2 সমতায় আনে। তবে 111তম মিনিটে মেসির কর্নার থেকে ক্রিস্টিয়ানো রোমেরোর হেড কেপ ভার্দের ডিফেন্ডার বাহেসের হাতে লেগে জালে জড়ায়। আত্মঘাতী সেই গোলেই 3-2 ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। এই জয়ে শেষ 16তে উঠেছে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ মিশর। আর অভিষেকেই বিশ্বকাপে দুর্দান্ত লড়াই উপহার দিয়ে বিদায় নিয়েছে কেপ ভার্দে। 24 জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই স্মরণ সভার আয়োজন করা হয়। 36 জুলাইয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠিত এই আয়োজন জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা আয়োজন করেছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 9 দিনের কর্মসূচির শেষ দিন আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ ও প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বৃহস্পতিবার এই কর্মসূচি ঘোষণা করে বিএনপির ছাত্র সংগঠনের জাতীয়তাবাদী ছাত্রদল। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হবে এই কর্মসূচি, শেষ হবে আগামী 3 আগস্ট। অনুষ্ঠানে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আরও 4,80,000 মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করছে সরকার। এর মধ্যে রয়েছে 3,90,000 মেট্রিক টন ডিজেল এবং 90,000 মেট্রিক টন জেট ফুয়েল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের ইউনিপেক সিঙ্গাপুর পিটিআই লিমিটেডের কাছ থেকে প্রায় 7,673 কোটি টাকা ব্যয়ে এই জ্বালানি তেল কিনবে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ইতোমধ্যেই এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। জ্বালানি বিভাগ জানিয়েছে, বর্তমানে দেশে প্রায় 60 দিনের জ্বালানি তেলের মজুত রয়েছে। নতুন এই অনুদানের মাধ্যমে 90 দিনের মজুত সক্ষমতা নিশ্চিত করতে চায় সরকার। কর্মকর্তাদের মতে, বিশ্ববাজারে অস্থিরতা ও হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তার কারণে আগাম প্রস্তুতি হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের দাবি, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং ডলার সংকট থাকলেও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। ভবিষ্যতেও শিল্প, কৃষি ও পরিবহন খাতে জ্বালানির সরবরাহ নির্বিঘ্ন রাখতে নিয়মিত আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আমার বাংলাদেশ পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে 100 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠানো হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ব্যারিস্টার ফুয়াদকে এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, গত 1 জুলাই এক আলোচনা সভায় ফুয়াদের দেওয়া বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করেছে এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। নোটিশে তার বক্তব্য নিঃস্বার্থভাবে প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলে 100 কোটি টাকা ক্ষতিপূরণ জমা দেওয়ার দাবি জানানো হয়েছে। 72 ঘণ্টার মধ্যে এসব দাবি পূরণ না হলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
সরকারি বরাদ্দের বাইসাইকেল দিয়ে বিতর্কের পর ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা নায়েবে আমির আজিজুর রহমানকে কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল। তিনি বলেন, নৈতিক পদ স্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা তাজুল ইসলামকে উপজেলা আমিরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল আরও বলেন, সংগঠনের গঠনতন্ত্র, আদর্শ ও শৃঙ্খলার রক্ষার প্রশ্নে জামায়াত কোনো ধরনের ব্যত্যয় প্রশ্রয় দেয় না। সাংগঠনিক বিধিবিধান অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের এডিপি প্রকল্পের আওতায় অসহায় ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য বরাদ্দের একটি বাইসাইকেল নিজের নাতিকে দেন জামায়াত নেতা তাজুল ইসলাম। অন্য শিক্ষার্থীর নামে বাইসাইকেল বরাদ্দ নিয়ে সেই সাইকেল নাতিকে দেওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়। যশোরের নীলগঞ্জ শ্মশান কমিটির আয়োজনে দেশজাতি ও বিশ্বশান্তির মঙ্গল কামনায় 24 প্রহরব্যাপী তারক ব্রহ্ম নামযজ্ঞ চলছে। বৃহস্পতিবার নীলগঞ্জ শ্মশান প্রাঙ্গণে 3 দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 24 প্রহরব্যাপী এই নামযজ্ঞ আজ নাম সমাপনী। নামযজ্ঞের প্রার্থনা, ধর্মীয় আচার অনুষ্ঠান ও ভক্তিমূলক পরিবেশনার মধ্য দিয়ে দেশ ও বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং মানব কল্যাণ কামনা করা হচ্ছে। শুক্রবার রাতে এই আয়োজনে উপস্থিত হন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অরিন্দম ইসলাম অমিত। তিনি বলেন, সকল ধর্মের মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের সমান অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠান পালন করে আসছেন। এই সম্প্রীতির ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, তার পিতা তরিকুল ইসলাম আজীবন সম্প্রদায়ের মানুষের পাশে ছিলেন। তার উদ্যোগে অসংখ্য হিন্দু মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। একই ধারাবাহিকতায় অমিত সনাতন সম্প্রদায় সহ সকল ধর্মের মানুষের পাশে থাকারও অঙ্গীকার ব্যক্ত করেন। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কলকাতায় তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় তৃণমূল ভবন দলের বিদ্রোহী অংশের নেতারা দখল করে নিয়েছেন। শুক্রবার বিকেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিজেদেরকে আসল তৃণমূল কংগ্রেস দাবি করে প্রধান কার্যালয় দখলে নেন তারা। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। জানা যাচ্ছে, কার্যালয় দখলের পর কলকাতার মেট্রোপলিটন এলাকায় অবস্থিত ভবনের পুরানো ব্যানার খুলে ফেলা হয়। নতুন ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে হাওড়ার বিধায়ক অরূপ রায়কে দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের 2/3 বেশি বিধায়ক ও সংসদ সদস্য তাদের সঙ্গে রয়েছেন বলে দাবি করেন বিদ্রোহী গোষ্ঠী। এর আগে বৃহস্পতিবার ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চের সামনে তারা উপস্থিত হয়ে দাবি করেন, তারাই মূল দল এবং নির্বাচনী প্রতীক জোড়া ফুল তাদেরই প্রাপ্য। পরে দিল্লি থেকে ফিরেই শুক্রবার বিকেলে সরাসরি দলীয় দপ্তরে দখল নেন তারা। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।